বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলা দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, এবং আমার ডানে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই অর্থে রাজনৈতিক বিরোধ কোনো দৃশ্যমান বিবদমান রাজনৈতিক পক্ষ দেখা যাচ্ছে না, কিন্তু এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা বা অস্থিরতার দিকে বাংলাদেশ যাচ্ছে কিনা অনেকে মনে করছেন, সেরকম আশঙ্কা অনেকের মধ্যে আছে। মিস্টার মাহবুব কামাল, আপনি কি মনে করেন? ব্যারিস্টার ফুয়াদ তো বললেন যে উনি 16ই ডিসেম্বর বিজয় মানেন না, এবং সারপ্রাইজিংলি কোনো পত্রিকায়, আমি যেহেতু প্রিন্ট মিডিয়ায় কাজ করি, আমি প্রিন্ট মিডিয়ার কথা বলছি, কোনো পত্রিকায় এ নিয়ে লেখালেখিও দেখলাম না, কোনো নিউজও হলো না। তো আমার যে মার্ক টোয়েনের সেই কথাটা বলতে হয় যে ইফ ইউ ডু নট রিড নিউজ পেপার ইউ আর আনইনফর্মড, ইফ ইউ রিড নিউজ পেপার ইউ আর মিসইনফর্মড। বাংলাদেশে এখন এটাই চলছে। যাই হোক, প্রথমে আপনাকে আমি একটু বলি, সেটা হলো যে আমি কি ইতিহাসবিদ হয়ে কথা বলবো না সাংবাদিক হিসেবে কথা বলবো? আমি কিন্তু দুইটাই পারি। আপনার চয়েস। আমার চয়েস হচ্ছে, আমি যেহেতু সাংবাদিক সেহেতু সাংবাদিক হিসেবে কথা বলবো। ইতিহাসবিদ হয়ে যদি কথা বলি তাহলে আমি এখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণ করে দিব নানা রকম তথ্য উপাত্ত দিয়ে, আমার কাছে আছে। আর যদি সাংবাদিক হিসেবে বলি তাইলে আমাকে সাংবাদিকরা যা করে, সিটিং গভর্নমেন্টের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয়, তাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দেয়। লোকে তো বলে বাংলাদেশে উল্টোটা হয়। উল্টোটা হয়, এটা হয় না। পৃথিবীর কোনো দেশে সাংবাদিকরা অতীত নিয়ে ঘাটাঘাটি করে না। না, আমি বলছি বাংলাদেশের সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার বদলে সরকারকে প্রেস করতে ব্যস্ত থাকে, মানে প্রেস কনফারেন্সগুলো প্রেস কনফারেন্স হয়ে যায়, এবং এটা এখনো চলছে প্রধানমন্ত্রী। তো এই যে এটা কেন বললাম, আমি বাংলাদেশে আমি একটা থিওরি আবিষ্কার করছি। কেন বললাম প্রশ্নে, সেটা হচ্ছে থিওরি অফ 100%, অর্থাৎ শতকরা 100 ভাগের থিওরি। আপনাকে 99 ভাগ হলে চলবে না। যেমন ধরেন, আপনি আওয়ামী লীগের সমস্ত ত্রুটি বললেন, এই সে খুনি, ফ্যাসিস্ট, লুটেরা, এই সেই। তারপর যদি একটু বলেন যে পদ্মা সেতুটা করছিল, এই মেট্রো রেল একটু একটু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, বাস এই যে 1% বললেন, আপনি হয়ে গেলেন স্বৈরাচারের দোসর। ব্ল্যাককে ব্ল্যাক বলা, হোয়াইটকে হোয়াইট বলার দিন কিন্তু শেষ হয়ে গেছে। শার্পলি ডিভাইডেড দি কান্ট্রিজ। এবং এটা আফ্রিকার যে গোত্র বিভক্ত সমাজ, সেই গোত্র বিভক্ত সমাজের যে শার্পলি ডিভিশন, তার চেয়েও এটা বেশি হয়ে গেছে। আবার যদি আপনি এই সরকারের প্রশংসা করেন, করলেন, তারপরে যদি কিছু ত্রুটি ধরেন, তখন আপনি একেবারে আপনাকে ট্যাগ করে দিবে যে এটাই। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জিলুর ভাই, সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত। দেখেন, পসিবলি হি ওয়াজ দ্য মোস্ট এলিজিবল অ্যাডভাইজার ইন দি অ্যাডভাইজারি কাউন্সিল, ভেরি এফিসিয়েন্ট, এবং স্বরাষ্ট্রের জন্য তো উনি খুবই উপযুক্ত ছিলেন। কিন্তু ওই যে কি একটা 7.2 কি বললেন না বললেন, তিনি মুরতাদ হয়ে গেলেন, ধর্মদ্রোহী হয়ে গেলেন, ইংরেজিতে বলে হেরেটিক, এবং মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, দেওয়া হলো যাবজ্জীবন, অর্থাৎ অ্যাডভাইজারি কাউন্সিল থেকে সরানো হলো না, তাকে একটা লেস ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দেওয়া হলো। কী কারণে? ওই জাস্ট 7.2 কি একটা যিনি বলছিল আর কি। যাই হোক, তো এই হলো একটা অবস্থা। এখন আমি মূল পয়েন্টে আসি, যেটা আপনি প্রশ্ন করলেন। দেখেন, এই সরকার এইটা টেরিবলি ফেল করতেছে। আমি বলবো টেরিবলি ফেইলিওর, এবং এটা একটা ইরেসপন্সিবল সরকার আমি বলবো। কেমন ইরেসপন্সিবিলিটি? সেটা হচ্ছে, দেখেন, সরকারের 2 নম্বর লোক, সেই 2 নম্বর লোক একটা স্ট্যাটাস দিয়ে বাধ্য হলেন 1.5-2 ঘন্টার মধ্যে সেটা ইরেজ করে দিতে। 2 নম্বর লোককে 2 নম্বর কোনো পজিশন আছে নাকি? না, আমি এটা 2 নম্বর ক্ষমতার দিক থেকে, এটা আমি আনঅফিশিয়াল পারসেপশন। হ্যাঁ, এবং ওনাকে তো বলাই হয়েছে হি ওয়াজ মাস্টার মাইন্ড, এটা মিটাকুলাসলি ডিজাইন, এবং এটা ডিজাইনার উনি, এগুলো তো বলাই হয়েছে, তাই না? তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট আসিফ নজরুল ইজ দ্য সেকেন্ড ম্যান, আই থিঙ্ক মাহফুজ আলম ইজ দ্য সেকেন্ড ম্যান। উনি একটা স্ট্যাটাস দিলেন, এবং স্ট্যাটাসটা উনি 1.5-2 ঘন্টার মধ্যে এটা তুলে নিতে বাধ্য হলেন।
তাইলে মানে কি দাঁড়াইলো, মানে এই গভর্নমেন্টকে কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি কি কিছু আছে? এই ভদ্রলোকই আপনার সংবিধানে তখন পর্যন্ত এখনও আছে, জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। উনি চলে গেলেন বঙ্গভবনে, কোনো মানে প্রোটোকল কিছু নেই, উনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন এবং কোনো আইন ফাইন কিছু নাই, কনস্টিটিউশনে আছে উনি ফাদার অফ দি নেশন। ওটা যদি স্থগিত করে করা হইতো, হয়তো বাতিল করে করা হইতো, দ্যাট উড হ্যাভ মানে পয়েন্ট, একটা পয়েন্ট হইতো সেটা, কিন্তু সেটা তো করা হলো না। তো এই যে চলতেছে, দেখেন কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। এখন যেটা চলতেছে একেবারে কমপ্লিট ললেসনেস। আমি যদি এই ললেসনেসের উদাহরণগুলো দিতে থাকি তাইলে আমাদের সময় কমে যাবে, সুতরাং অত কিছু আমি বলবো না, মানে সময় যেহেতু কম। এবং এই ললেসনেসকে আপনার অ্যাড্রেস করার জন্য কোনো উদ্যোগ পর্যন্ত নেই। হ্যাঁ, এবং মাঝে মাঝে এক্সকিউজ দেওয়া হয় যে পুলিশের মরাল ভেঙে গেছে ইত্যাদি, অমুক তমুক। তো পুলিশের মরাল ভেঙে গেছে, তো এটার বিকল্প নাই। পৃথিবীর কি এমন কিছু আছে যেটার কোনো মানে বিকল্প তৈরি করা যায় না? এমন কিছু কি আছে একমাত্র শরীরের রক্ত ছাড়া? রক্তই হচ্ছে বিকল্পহীন, বাকি সব কিছুই তো বিকল্প আছে। তো একটা মানে পুলিশ বাহিনীর মরাল ভেঙে গেছে, এটার সাবস্টিটিউট কী হইতে পারে, এটার বিকল্প কী হইতে পারে, বের করেন। আচ্ছা, তারপরে করা হচ্ছে কোনো মানে আমাদের যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার এখন যে উনি, আমার তো মনে হয় না যে উনি সারা দেশের খবর রাখেন, সারা দেশে কি হচ্ছে না হচ্ছে। দেখেন কয়েকদিন আগে 2টা জেলায় 2 মন্দিরের 8টা মূর্তি ভাঙা হয়েছে কয়েকদিন আগে। মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ হয়েছে, 100 জন মানে হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, তারপর ধরেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, করতেছে, ব্যাংকে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে এখানে সেখানে। তারপরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হচ্ছে, তাবলিগে আপনার 4-5 জন মারা যাচ্ছে। মানে এই যে ঘটনাগুলি ঘটতেছে, হ্যাঁ, এবং এইটা আমি তো দেখতেছি যে ল অ্যান্ড অর্ডার যেভাবে ডেটোরিয়েট করতেছে, এটা যদি কন্ট্রোল করা না হয় তো এটা তো মারাত্মক আকার ধারণ করবে। এবং দেখেন আমি একটা জিনিস মানে ফোর্সি করতেছি, আমরা বোধহয় একটা ভয়াবহ রক্তাক্ত বাংলাদেশ দেখতে যাচ্ছি। আমার যেটা, এটা আমার ইনটিউশন আর কি। হ্যাঁ, সেটা কীরকম? যেমন ধরেন আমি জোনায়েদ সাকি, যে আপনার ওই আমাদের মানে মহান মানে ছাত্র জনতার অভ্যুত্থানের ওয়ান অফ দ্য আর্কিটেক্ট, দেখলাম উনি বলতেছেন যে আবু সাইদের যে মৃত্যু দৃশ্য আমরা ভিডিওতে দেখছি, এই পুলিশ গুলি করছে, এটা বোধহয় আমরা ভুল দেখছি। হ্যাঁ, এই সরকার মিথ্যাবাদী সরকার, এই সরকার ফ্যাসিস্ট সরকার বলতেছে সে। মাহমুদুর রহমান মান্না খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলতে গিয়ে বলতেছেন যে উপদেষ্টারা ঘুষ খাচ্ছেন। আচ্ছা, এইদিকে একটা দল গঠন করা হচ্ছে, ছাত্রদের নিয়ে দল গঠন করা হচ্ছে, এবং এই দল যখন যদি রিয়েলি যদি গঠিত হয় তাইলে বিএনপির সঙ্গে যে কনফ্রন্টেশন হবে, যদি মানে ইলেকশনের ব্যাপারে যদি তাদের মধ্যে যদি একটা মানে বন্দোবস্ত না হয় যে তোমরা কিছু সিট নিয়ে যাও, ঝামেলা করো না, এই না সেটা, বিএনপির সাথে যদি একটা অ্যাডজাস্টমেন্ট হয় তাইলে হয়তো তেমন কিছু হবে না। বিএনপি যদি এটাকে সিরিয়াসলি নেয় যে আমাদের কম্পিটেন্ট, হ্যাঁ, তাইলে তো একটা মারাত্মক কনফ্রন্টেশন তৈরি হবে এবং এইটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, এবং অলরেডি তো আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের যারা অংশীদার তাদের অনেকেই তো আপনার মানে সরকারের ব্যাপারে ক্রিটিক্যাল হয়ে পড়তেছে। হ্যাঁ, এই শক্তির সাথে যদি বিএনপি যুক্ত হয়, তারপরে ধরেন যে সেই সুযোগে তো আওয়ামী লীগও মাঠে নামবে। সবটা মিলায়ে আপনার গভর্নমেন্ট যদি মানে প্রপারলি ফাংশন না করে, গভর্নমেন্ট যদি সেন্সিবলি ফাংশন না করে, তাহলে তো একটা বিরাট কনফ্রন্টেশন শুরু হয়ে যাবে, এবং এই কনফ্রন্টেশন তো রক্তপাত হবে। এটা তো আমরা মানে দিব্য চোখে দেখতে পারতেছি, গভর্নমেন্ট যদি সেন্সিবলি ওয়ার্ক না করে। এখন আমি যেটা বলতে চাই, পরের টার্নেও তো আমি আসবো আবার, সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমি বলতে চাই যে এখন যে 3টা মূল সমস্যায় আমরা ফেস করছি, পাবলিক যেগুলো ফেস করতেছে, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নাই, 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। তো এই যে ল অ্যান্ড অর্ডার খারাপ হলো, তারপরে দ্রব্যমূল্যর এই অবস্থা, তারপরে মানুষ চাচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে একটা
এই যে রেস্টলেসনেস চলতেছে, অস্থিরতা চলতেছে, এইটা কাটে উঠে একটা নিরাপদ সোসাইটি যাতে আমরা পাই, এই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে। তো এগুলি তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি পলিটিক্স সাজাচ্ছেন, আপনি পলিটিক্স মানুষের পাবলিক ইন্টারেস্ট যেগুলি সেদিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনি সাজাচ্ছেন কি পলিটিক্স, আগামী দিনে কীভাবে ভালো থাকবো অথবা সেফ এক্সিট কীভাবে পাওয়া যাবো, আপনার মাথায় এগুলো ঢুকতেছে। আপনার বলছি না আমি, পুরো এই যে মানে সরকারটা আর কি বলতেছি, তাদের মাথায় এগুলি ঘুরতেছে। হ্যাঁ, এবং এখনও তো আপনার স্বৈরাচারের দোসর বলে নানা রকম কাণ্ড কারখানা হচ্ছে। এই যে সময় টিভির 10 জন সাংবাদিককে নাকি পদত্যাগ করতে বলছে, এবং সিটি গ্রুপে গিয়ে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ককে থ্রেট করে আসছে যে হাসিনারে সরাইতে পারছি তো আপনারে সরাইতে কি। হ্যাঁ, সময় টিভির 10 জন, এরা নন পলিটিক্যাল, 2-1 জন আছে লেফটিস্ট, হ্যাঁ, তাদেরকে পদত্যাগ করতে বলতেছে। মানে এই যে চলতেছে, এখনো চলতেছে। তো এই যে এটা কতদিন চলবে, হাউ লং? হ্যাঁ, একটা এটা কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল যে 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেল, 7-8 দিন সেলিব্রেট করো, 7-8 দিন সেলিব্রেট করো। ওই উত্তেজনার মুহূর্তে হয়তো টুকটাক মারামারি কাটাকাটি হইতে পারে, একটু ভাঙাভাঙি, একটু আগুন টাগুনও দেওয়া হইতে পারে, 7 দিন বড় জোর। তারপরে তো সোসাইটি একটা স্টেবিলিটিতে আসবে, তাই না? এটা তো কন্টিনিউয়াসলি চলতে পারে না। এবং দেখেন শিক্ষা, আমি যে শিক্ষা দীপুমণি অর্ধেক ধ্বংস করে দিয়ে গেছে আপনার এই যে সব কী সব কারিকুলাম দিয়ে ইত্যাদি। হ্যাঁ, এখন যে অবস্থা চলতেছে, আমাদের এডুকেশন সিস্টেম ইজ টোটালি ডিস্ট্রয়েড হয়ে যাবে, টোটালি। কারণ আপনি যদি ছাত্রদের নিয়ে যদি দল করেন, আলী রিয়াজের বক্তব্য শুনলাম যে কি এই নির্বাচন করতে গেলে বয়স কমাইতে হবে, ছাত্রদেরকে মানে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে হবে ইত্যাদি, বোঝাই যাচ্ছে যে ওইভাবে কনস্টিটিউশন সাজানো হচ্ছে বা ওইভাবেই সব কিছু করা হচ্ছে। অর্থাৎ ছাত্রদেরকে, ছাত্ররা যদি দেশ চালাইতে তার লেখাপড়াটা করবে। এখন তো সব ছাত্র চাইবে যে আমার সিনিয়র ভাইয়ের সাথে একটু সম্পর্ক রাখি, যাতে ক্ষমতা গেলে সুবিধা পাই, অমুক পাই। লেখাপড়াটা তো গেল মাঠে মারা গেল, লেখাপড়া তো মাঠে মারা গেল। হ্যাঁ, তো এইটা আমাদের চিফ অ্যাডভাইজার কি বুঝতেছেন আমি তো বুঝলাম না। উনি কি আসলে তার মধ্যে কি কোনো স্টেটসম্যানশিপের কোনো মিনিমাম কোনো এলিমেন্ট আছে কিনা আমার সন্দেহ হয়। একটা রাষ্ট্র কিভাবে মানে সামনের দিকে যাবে, কিভাবে এর সমস্ত স্টেক হোল্ডার যার জায়গায় কীভাবে ফাংশন করবে, হ্যাঁ, এবং একটা অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স। আমরা তো শুনেন এইটা আপনি যত চেষ্টা করেন, আপনি মানে পলিটিক্স অফ ডিভিশন দিয়ে আপনি কখনোই সমাজে স্থিরতা আনতে পারবেন না। ইউ হ্যাভ টু কাম টু পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন আপনাকে করতে হবে। এবং এইটা যদি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন যদি না করেন, একটা রেইনবো সোসাইটি যদি না করেন, আপনি একটা রেইনবো পার্লামেন্ট যদি আপনি না করেন, তাহলে এই রেস্টলেসনেস যাবে না। এটা মুখের কথা হবে না। এবং মানে গভর্নমেন্টের জনপ্রিয়তা তো অনেক কমে গেছে। এটা যদি আমরা এখন কোনো স্কেল নাই, কোনো রেফারেন্ডামের ব্যবস্থা নেই। আমি তো এখন বলি যে যেহেতু রেফারেন্ডাম পুনর্বহাল করা হয়েছে, একটা রেফারেন্ডাম দেন যে এই সরকারকে কত পার্সেন্ট লোক চায় আর কত পার্সেন্ট লোক চায় না। একটা রেফারেন্ডাম দেখেন কি অবস্থা হয়। আমি তো বলি সাইলেন্ট বিপ্লব হয়ে যাবে এই সরকারের বিরুদ্ধে, এটা আমার ধারণা। হ্যাঁ, সাইলেন্ট বিপ্লব হয়ে যাবে। তো ফলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় না রাখলে দিনে দিনে পপুলারিটি কমবে এবং একটা জায়গায় গিয়ে দেশ মানে এমন একটা জায়গায় যাবে সেখান থেকে আর রিপেয়ার করা যাবে না। হ্যাঁ, আপনাকে রিপেয়ারমেন্টের জায়গাটা রাখতে হবে, এখনও সেই সুযোগ আছে আমি মনে করি। জি, মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। বাংলাদেশের টকশোর প্রত্যেকৃত জিলুর ভাই, অপর বিজ্ঞ আলোচক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমি মাহবুব ভাইয়ের আলোচনাগুলো শুনলাম। আমার বক্তব্যটা হচ্ছে এইরকম, রাষ্ট্র একটা জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে একটি জনপদের বা একটি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব। তো এখানে যারা সরকারে বসে আছেন এরা বলেন তারা অরাজনৈতিক। রাষ্ট্র সরকারের কাজটাই তো সম্পূর্ণ রাজনৈতিক, রাষ্ট্রের প্রতিটা কার্যক্রম রাজনৈতিক, এটা অরাজনৈতিক কোনো কাজ নয়। এটা এই জায়গাটাতে একটা ভুল ধারণার উপর এই সরকার এবং রাষ্ট্র এখন আবর্তিত হচ্ছে। আপনি আসুন যে দেখবেন যে মাহবুব যেটা বললেন যে মাহফুজুল আলম বলছেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা রাষ্ট্র তিনি দেখতে চান।
আমি এই 2-3 দিন আগে রিপাবলিক বাংলা আমাকে এমনভাবে ধরছে যে এটা, তো আমি তা মাহফুজকে সমর্থন করলাম, বাধ্য আমি, এটা তো আমার বাইরের টেলিভিশন। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে এটা তো যখন আপনি রাষ্ট্রে সরকারে বসেন আপনি তো তখন বলতে পারেন না, কারণ আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, আপনি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে। যদি কালেকটিভ রেসপন্সিবিলিটির প্রশ্নটি আনেন তাহলে মাহফুজ আবদুল্লাহর এই যে বক্তব্য, যে এই বক্তব্যটার জন্য ডক্টর ইউনূস সহ এই পুরো উপদেষ্টা পরিষদের সবাই দায়ী। কিন্তু আমি গত 500 বছরের ইতিহাসে দেখি যে পূর্ব বাংলার জনগণ কখনোই অন্যের ভূমি গ্রাস করতে যায় নাই। পূর্ব বাংলার জনগণ অন্যের রাষ্ট্র রাজ্য দখল করতে যায় না। তো এই যে বঙ্গোপসাগর, হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অন্যান্য জনপদের মানুষরা আমাদের কর্তৃত্বে তারা আসতে চায় কিনা, এটাও তো একটি প্রশ্ন। আমি যদি, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি মারাত্মক সুবিধা, একটা যে দর্শন, সেটা হচ্ছে সে এই 56,000 বর্গমাইল নিয়েই থাকতে চায়। এটাই কি সে তার জাতি রাষ্ট্র হিসেবে কল্পনা করে। অন্য তার এক্সপানশনের দিকে যেতে চায় না, আধিপত্যের দিকে যেতে চায় না, সম্প্রসারণের দিকে যেতে চায় না। মাহফুজ আবদুল্লাহ যেটা বলেছেন এটা বাংলাদেশের যে রাষ্ট্র চিন্তা আছে, বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের যে রাষ্ট্র চিন্তা আছে, এটার বিরোধী। আমরা স্বাধীন বাংলাদেশের যে ইভেন যে আমাদের সংবিধানের যে পররাষ্ট্র নীতি আছে, সেটি হচ্ছে আমরা বলি যে সকল জাতি, সকল রাষ্ট্রের স্বাধীনতার প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। তো সেইটার সাথে তো যায় না। এবং তিনি মাহফুজ আবদুল্লাহর যে এই বক্তব্যটা, এইটা তার এই স্বপ্ন দেখা, চেয়ারে বসে স্বপ্ন দেখা, মন্ত্রীর চেয়ারে বসে এই ধরনের স্বপ্ন দেখা, এটা তো তার মন্ত্রিত্বের শপথ ভঙ্গের সামিল। আমি মনে করি ডক্টর ইউনূস যদি তিনি প্রমাণ করতে যান তার সরকারে তার কর্তৃত্ব আছে, তাহলে মাহফুজ আবদুল্লাহ সম্বন্ধে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমি মনে করি যে তিনি প্রমাণ করবেন যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, সরকারের ভিতর সরকার চলতে পারে না। আমরা সমর্থন দিয়েছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার হবে, যে বাংলাদেশের জনগণ সমর্থন দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের 12 হাত কাকুরের 13 হাত বিছি, 12 হাত মৌলানার 13 হাত দাড়ি, এটা তো আমি দেখতে চাই না। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ডক্টর ইউনূসের চেয়ে কারো কর্তৃত্ব বড়, মাহফুজের কর্তৃত্ব বড়, এটা তো আমি দেখতে চাই না। তো যদি মাহফুজের কর্তৃত্ব বড় না হয় তাহলে ডক্টর ইউনূস তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি যে এই সরকার যে আপনাকে সংস্কার 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 করে যে চিৎকার করছে, যে কি বলছেন তারা, সংস্কার না করে নির্বাচন হবে না। আমি দেখলাম যে পুলিশের সাথে কতগুলো জিনিস দরকার জড়িত। দেখেন, একটা হলো পুলিশের সাথে পিআরবি জড়িত, পুলিশের সাথে সিআরপিসি জড়িত, পুলিশের সাথে পেনাল কোড জড়িত, পুলিশের সাথে এভিডেন্স অ্যাক্ট জড়িত, এবং সর্বশেষ তার অর্গানোগ্রাম জড়িত। এই সবগুলি মিলিয়ে তার জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রশ্ন। এইটা করতে তো মিনিমাম 10 বছর লাগবে। কারণ মাহবুব ভাই, আপনি জানেন কি না, পেনাল কোড যে তৈরির কাজটা শুরু হয় 1835 সালে, এটা প্রণয়ন কমপ্লিট হয় 1860 সালে। 1860 সালে আইনটা পাস হয় এবং 2 বছর দেরি করা হয় যে এটা আইনটা কার্যকর করতে। তো বাংলাদেশে বা এই উপমহাদেশ বা ইউরোপের ইতিহাসে কোথাও এত লম্বা সময় একটা আইন পাশ করার পর কার্যকরী করার জন্য এত লম্বা সময় নেওয়া হয় নাই। 1862 সালে এটা কার্যকর করা হয়। তো সেই ক্ষেত্রে এইরকম একটা জিনিস যে আপনি বলেন এইটা সংস্কার করতে লাগবে মিনিমাম 6 থেকে 10 বছর। তো গেল একটা। তো আরেকটা বলেন যে কি, শেখ হাসিনার বিচার ছাড়া যদি কেউ নির্বাচন চায় তাহলে তিনি নাকি জাতির শত্রু হয়ে যাবেন। তো শেখ হাসিনার সাথে তো আপনি বিচার করছেন না, শেখ হাসিনার সাথে মিনিমাম 220 জন, 22 জন, 280 জন, 300 জন করে এক একটা মামলা দায়ের করছেন। তো এই 300 জনের এক একটা মামলার যদি করা হয়, কি যদি তদন্ত কমপ্লিট করা হয়, তাহলে তদন্ত কমপ্লিট করতে লাগবে 3 থেকে 4 বছর। এই 3 থেকে 4 বছর, এবং এই মামলা যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন লেভেল পার হয়ে আপনি যদি আসেন বিচার করতে লাগবে 10 বছর। 10 বছর কি আপনি এই নির্বাচনহীনভাবে দেশ থাকবে?
তো ডক্টর ইউনূসের বয়স তো 85 বছর, তো 10 বছর তো ডক্টর ইউনূস, আমি 95 বছর বয়সী রাষ্ট্রপ্রধান বাংলা পৃথিবীর ইতিহাসে আসছেন কিনা আমি পাই নাই। এই মাহাথির মোহাম্মদ 92 না কত সালে, রবার্ট মুগাবে ছিল, রবার্ট মুগাবে জিম্বাবুয়ের। তো এইরকম যদি হন, তো এইরকম বিরল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তো ডক্টর ইউনূসকে বানাতে চান, তো আমার তো মনে হয় না ডক্টর ইউনূস 10 বছর যে 10 বছর এই পয়েন্টটা একটু বলতে চাই। না, আমি শেষ করি। তো এই কর্তৃত্ব যে 10 বছর নাগাদ, 10 বছর পর্যন্ত লম্বা সময়ের কর্তৃত্ব, ডক্টর ইউনূসের কর্তৃত্ব বাংলাদেশের মানুষ মানবে আমার মনে হয় না, বিএনপি মানবে এটাও মনে হয় না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস আপনাকে আপনার নজরে আনতে চাই, যে আপনি দেখবেন যে এই সরকার হচ্ছে যে সবচেয়ে দুর্বল সরকার। যখনই চাপ আসে তখনই একদিকে যায়, আরেকদিকে যায়। বললো যে এই সরকার টাকা ছাপাবে না, টাকা ছাপিয়েছে। এই সরকার বলছে তার প্রায়োরিটি, এখনো সে কিছুই বলতে পারে নাই। তো এইরকম একটা কর্তৃত্বহীন, নেতৃত্বহীন, দুর্বল কর্তৃত্বের সরকার 10 বছর বাংলাদেশ চালাবে, আর তার মন্ত্রীরা বলবে যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা জনপদের একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের কি ডক্টর ইউনূস হবেন, রাষ্ট্রপ্রধান হবেন? এইরকম রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই না, এইরকম রাষ্ট্র আমি চাই না, এবং তো বাংলাদেশের জাতীয়তাবাদ এই ধরনের রাষ্ট্র সমর্থন করে না। জি, আপনি বলতে চাইছিলেন, আপনি যে বলছিলেন যে এটা 4-5 বছর লাগবে, এই যে বিচার প্রক্রিয়া লাগবে না, আমি আপনাকে বলতেছি। দেখেন, শেখ হাসিনা বিচার বিভাগকে পলিটিসাইজ করেছিল একেবারেই মানে দৃষ্টিকটুভাবে, এবং উনি যা চাইতেন সেভাবেই উনি রায়গুলো এনেছিলেন। এই ব্যাপারে কোনো ডিবেট নাই। কিন্তু উনি কিন্তু একটা প্রক্রিয়া মেনটেন করতেন। হ্যাঁ, প্রক্রিয়াটা কীরকম? যেমন ধরেন যে বঙ্গবন্ধু হত্যা মামলা ওনাকে সবাই বলছিল যে ট্রাইব্যুনাল করেন, তাহলে দ্রুত বিচার হয়ে যাবে। বলে না, আমি ট্রাইব্যুনাল করবো না, একটা সিভিল কোর্টই হবে। তারপরে ধরেন ওয়ার ক্রিমিনালদের যে বিচার, দীর্ঘদিন ধরে বিচার হয়েছে ইত্যাদি, একটা প্রক্রিয়া মেনটেন করে, তারপর ডেথ রেফারেন্স অমুক তমুক, তারপরে তাদের ফাঁসি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছো। এখন তো কোনো প্রক্রিয়াই নাই। এখন তো মানে মনে হচ্ছে, যা মনে হচ্ছে সেটাই হচ্ছে আর কি। হ্যাঁ, আসামি খালাস হয়ে যাচ্ছে, কনভিক্ট খালাপ হয়ে যাচ্ছে, বেল পেয়ে যাচ্ছে কোনো, এবং আমাদের চিফ অ্যাডভাইজারের মামলাগুলো তো মানে কোনো প্রক্রিয়া ছাড়াই তো শেষ হয়ে গেল আমাদের চিফ অ্যাডভাইজারের। এবং এই যে গ্রামীণ ব্যাংকে সুদ থেকে কর থেকে অব্যাহতি দেওয়া গেলো, এগুলোর তো কোনো প্রক্রিয়ার তো কোনো ভালোই দেখতেছি না আমরা, যা মনে হচ্ছে তাই করা হচ্ছে। ফলে আপনি 4-5 বছর কেন, এটা 2 মাসে শেষ করে দিতে পারে এখন যেভাবে চলতেছে আর কি। সুতরাং আপনার এটা ঠিক না। দেখেন, একটা জিনিস আমি বলি, এখন যেটা চলতেছে জিল্লু ভাই, সেটা হলো যে এই জিনিসটা শুরু করছিল আসলে শফিক রেহমান। মানে উনি একটা বাজে জিনিস ইন্ট্রোডিউস করে গেছেন বাংলাদেশে, সেটা হচ্ছে তুলনার রাজনীতি। হ্যাঁ, কম্প্যারিজন। যখনই আমরা লিখতাম যায় দিনে যে এই বিএনপি কি বলে যে আমি আওয়ামী লীগ এটা করতেছে, তখন বলতে আর বিএনপি কী করে সেটা বলো, বা বিএনপির কথা বললে আওয়ামী লীগ কীগুলি করে নাই। মানে সবসময় একটা কম্প্যারিজনের মানে সাংবাদিকতা করতে হয়েছে আমাদের। এবং আমি একটা কলামের নামও দিছিলাম যে ইট মে বি মেনশন দ্যাট, অর্থাৎ ধরেন খালেদা জিয়ার বিরুদ্ধে একটা কথা বললাম, তখন বলতে হবে যে উল্লেখ করা যেতে পারে যে হাসিনারও এই দোষ ছিল। এই সাংবাদিকতা আমরা করছি। এখন এই যে সব কিছুতেই বলা হচ্ছে যে স্বৈরাচার এগুলো ধ্বংস করে দিয়ে গেছে, স্বৈরাচারের জঞ্জাল সরাচ্ছি, সুতরাং পারতেছি না, এগুলো তো লেম এক্সকিউজ। 4 মাস পরে এটা শুনবো না আমরা, 4 মাস পরে এটা শুনবো না, এটা শুনবো 1 মাস পর্যন্ত আমরা শুনেছি, বা 2 মাস পর্যন্ত শুনেছি, এখন আর এগুলো শুনবো না। এবং স্বৈরাচারের জঞ্জালকে কতগুলো জিনিস দেখেন খুব কন্ট্রাডিক্টরি, খুবই কন্ট্রাডিক্টরি। বলা হচ্ছে যে হাসিনা অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, অথচ অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বলছেন যে দেশের অর্থনীতি খুব খারাপ না। কয়েকদিন পরে বলছেন, এটা রেকর্ড আছে। হ্যাঁ, আমার কাছে ওনার ইয়েটাও আছে, মানে লিঙ্কটাও আছে। কয়েকদিন পরে বলছে দেশের অর্থনীতি খারাপ না, অথচ বলা হচ্ছে যে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে। IMF যখন যে কী বললো, তখন অর্থ উপদেষ্টা বললেন যে না, এত খারাপ না, আমাদের চ্যালেঞ্জ আছে কিন্তু এত খারাপ না। আচ্ছা, তারপর দেখেন অর্থ উপদেষ্টা এই যে আমাদের যে দেবপ্রিয় বাবুর যে শ্বেতপত্র,
সেটার ব্যাপারে তো উনি বলতেছেন যে এটা কি, এটা মানে মানে উনি একটা অবজ্ঞার সুরে আর কি, জানি ওখানে কি লেখা আছে ইত্যাদি, মানে উনি কোনো একটা পাত্তাই দিচ্ছেন না। তো এই যে বিষয়গুলো, এখন তো সত্য বের করাটা তো খুব কঠিন কাজ, মানে বাংলাদেশে এখন সত্য বের করা কঠিন। এবং এই যেটা বলা হয়ে থাকে যে লাইজ আর অফ 3 kinds, প্লেন লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখানে তো স্ট্যাটিস্টিক্স বলতে কিছু নাই, যখন যা যা মনে হচ্ছে হ্যাঁ এই বলে দিচ্ছে। দেখেন খুব ইন্টারেস্টিং এটা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মনসুর সাহেব উনি বলছিলেন যে গত রেজিমে $17 বিলিয়ন ব্যাংক থেকে লুট হয়েছে, ঠিক আছে। আর দেবপ্রিয়বাবু বলতেছেন যে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। কোথায় 16 বছরে, 16 বছর না 15-16 বছর বা 15 বছরে $17 বিলিয়ন, আর দেবপ্রিয়বাবু হচ্ছে প্রতি বছর $16 বিলিয়ন। তাহলে বুঝেন এবার, মানে ফাঁকটা দেখেন আর কি, আপনি কোনটা বিশ্বাস করবেন এটা, তাই না? তো এই যে চলতেছে মানে স্ট্যাটিস্টিক্সের যে গরমিল, হ্যাঁ মানুষ কোনটা বিশ্বাস করবে? অর্থ উপদেষ্টার কথা বিশ্বাস করবে, না এই যে পলিটিশিয়ানরা বলে বেড়াচ্ছে যে ধ্বংস হয়ে গেছে সব ইত্যাদি? তারপর দেখেন 2 বছর যাব শুনতেছিলাম যে দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কই এখন পর্যন্ত শ্রীলঙ্কা হয় নাই। তার মানে কি 4 মাসে রিপেয়ার করা হয়েছে? শ্রীলঙ্কা হয়ে যায় তো 5ই আগস্টের আগে, এবং এটা রিপেয়ার করা হয়েছে, মানে এটি তো তাই তো লজিক্যালি তো তাই দাঁড়ায়। তো ফলে এই জিনিসগুলো তো আমাদেরকে মানে মানে হ্যাচকা টানে সব কিছু বলে দেওয়া। হ্যাঁ ডেফিনেটলি গত 15 রেজিম এটা কোনো শাসনই ছিল না, এটি মানে এটাকে শাসন বলে না, হ্যাঁ এটা এক ধরনের মানে রানীতন্ত্র ছিল। হ্যাঁ দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট, হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে আপনি কি ওইটাকে ইউজ করে বা ওইটাকে ক্যাশ করে আপনি যা খুশি তাই করবেন, এ তো হইতে পারে না। আচ্ছা 2 নম্বর কথা হচ্ছে, দেখেন ছাত্র সমাজকে টেনে আনা হচ্ছে, তাই না? এটা মানে কেন বাংলাদেশের ছাত্র সমাজকে রাজনীতিতে কেন আসতে হবে? এইটা কখন ছাত্র সমাজ রাজনীতিতে আসে? যখন কোনো সোসাইটিতে আর্টিকুলেট মিডল ক্লাস থাকে না। যেমন আমরা আসামে দেখছিলাম, ওখানে কোনো আর্টিকুলেট মিডল ক্লাস ছিল না, তখন প্রফুল্ল মাহান্তের নেতৃত্বে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করে উনি 28 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে। আমাদের এখানে তো আর্টিকুলেট মিডল ক্লাস আছে, আমাদের এখানে সিভিল সোসাইটি আছে, আমাদের এখানে শিক্ষিত কি বলে যে অভিভাবক শ্রেণী আছে। ছাত্রদের কেন মানে একটা হইতে পারে যে হ্যাঁ আপনি পার্লামেন্টে 5 জন ছাত্র প্রতিনিধি, একটা মানে সংরক্ষিত আসন থাকবে যে 5 জন ছাত্র প্রতিনিধি থাকবে, ওইটার উপর ইলেকশন হইতে পারে যে কারা আসবে না আসবে, অথবা সংরক্ষিত হইতে পারে। বাট একটা পলিটিক্যাল পার্টি ছাত্রদের দ্বারা হবে, হ্যাঁ এন্টায়ার ছাত্রদের দ্বারা, এইটা তো মানে আমার মাথায় ঢুকে না আর কি। মানে ছাত্র সমাজকে রাজনীতি করতে হবে, তাদের কোনো লেখাপড়া নাই, হ্যাঁ তাদেরকে রাজনীতির মধ্যেই থাকতে হবে। এখন এই যে দেখেন এটা বোঝে কি না আমি জানি না, ছাত্ররা যদি দল করে তো এইটার তো এই বেনিফিট তো পাবে আওয়ামী লীগ, এই জিনিসটা বুঝে কি না আমাদের গভর্নমেন্ট? সেটা হচ্ছে যে তখন তো অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলি ভাগ হয়ে যাবে, বিএনপি পাবে কিছু, এরা যেহেতু এদের এক ধরনের অ্যাচিভমেন্ট আছে, এক ধরনের ইয়ে আছে, তারা পাবে কিছু, অ্যান্টি আওয়ামী লীগ ভোট ভাগ। যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকে তা তো আওয়ামী লীগের জয়কার, অ্যান্টি আওয়ামী লীগ ভোট তো সব ভাগ হয়ে যাবে ইত্যাদি। আর এমনিতে তো ধরেন যে আমাদের দেশের এগুলি তো বললে না বলে কি যে এই দোসর, এই আওয়ামী লীগের দালাল ফালাল, এগুলো দেখবেন আপনি কমেন্টে দেখবেন যে আমাকে বলতেছে আওয়ামী লীগের দোসর, দেখবেন আপনি তো। এবং আমি বলি কি মানে একটা ইস্যুতেই আমি কখনো আওয়ামী লীগ হব না, সেটা হচ্ছে কালচারাল গ্যাপ। আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের মতো লোকের সাথে মাহবুব কামালের অ্যাডজাস্টমেন্ট কোনোদিনও হবে না, ফলে আই উইল নেভার বি আওয়ামী লীগার। হ্যাঁ কিন্তু ওই যে মানুষ বলবে যেহেতু এগুলি বলতেছি তাহলে মানে আমি হচ্ছি যে কি বলে যে মানে স্বৈরাচারের দোসর। কথাটা যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ তো আমাদের দেশের মানুষ, এর শর্ট মেমোরি। যে কোনো পরিস্থিতিতে আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের জয়কার হবে, আপনি কি মনে করেন মানে নেক্সট ইলেকশনে কোনো অবস্থাতে আওয়ামী লীগের জয়কারের কোনো সুযোগ আছে? শুনেন আমি একটা জিনিস বলি আপনাকে, কথা হচ্ছে ধরেন যে ইলেকশনটা যদি হয় এবং ইলেকশনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে, অবশ্যই যে কোনো গণতান্ত্রিক চিন্তা সম্পন্ন মানুষ বলবেন না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে, নির্বাচনের বাইরে রাখতে, কিন্তু আওয়ামী লীগ নিজে পার্টিসিপেট করবে কিনা আমরা ধরে নিচ্ছি তার ইতিহাস বলে পার্টিসিপেট করা, যদিও তার না পার্টিসিপেট করার রেকর্ডও আছে, এবং
তাদের যে মরাল কন্ডিশন তাতে তারা কি পাবলিকলি নিজেরা ভিজিবল হওয়ার মতো জায়গায় আছেন কিনা এটা আমার কাছে প্রশ্ন থাকলো আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন যেটা সবচেয়ে আহত করেছে, আমি মনে করি যে কোনো মানুষকে আহত করবে, যে আওয়ামী লীগের এই 4 মাসে একজন মানুষ পাওয়া যায়নি আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী, নিঃসন্দেহে যা কিছু হয়েছে অন্যায়, অবিচার, লুটপাট, ব্রুটালিটি, তার সঙ্গে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীরা সবাই ছিলেন না, কিন্তু কেউ একজন প্রকাশ্যে বলেননি যে এটা অন্যায় হয়েছে, অমানবিক হয়েছে, গ্রহণযোগ্য না, এটা কিন্তু কেউ বলছেন না। বলছেন হ্যাঁ আমরা খারাপ করছি তাই বলে ওরাও খারাপ করবে, আমরা খারাপ করছি তা বলে এই ছাত্ররা এটা করবে, আমরা খারাপ করছি তাই বলে বিএনপি এখন এই দখলবাজি করবে। আলোচনাটা কিন্তু এরকম তুলনামূলক একটা আলোচনা, কিন্তু তারা যেই ব্রুটালিটি দেখিয়েছে আমার তো মনে পড়ে না যে বাংলাদেশের ইতিহাসে বা এমনকি তারও আগের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধটা বাদ দিলে এই ব্রুটালিটিতে কেউ এই স্বল্প সময় কেউ দেখিয়েছে কোনো শাসক। এটা আপনি যেহেতু সাংবাদিকতার বাইরে ইতিহাসের কথা বলেছেন, আপনি সেটা বলি। এবং এই যে একটা অ্যাপোলজি বা একটা ব্যাড ফিলিংস এটা কিন্তু কার মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে নিশ্চয়ই অনেকে নানা কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে, আমরা অনেকে কারো কারো প্রতি সহানুভূতির ছিল যে তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু পরিস্থিতির কারণে সামনে আসতে পারছে না, কিন্তু তাদের সঙ্গে কথাবার্তায় কিন্তু এটা কেউ কিন্তু কখনো বলেন না। আমি শুনি না আপনাদের সঙ্গে, আমিও শুনি নাই কথাটা, আমি একটু বলি, জাস্ট একটু ছোট করে আনতে হবে, আমি ওনার কাছে যাব। ছোট করে বলি, যেমন ধরেন 75-এর যে বঙ্গবন্ধু কিলিং, এর পরে কিন্তু আওয়ামী লীগ একেবারে 79-এর ইলেকশন পর্যন্ত বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত নেওয়া যেত না, ওনার নামটা পর্যন্ত নেওয়া যেত। প্রথমে এটা কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে নেওয়া যেত না, আরেকটা অনেকে নেয়নি। ঠিক আছে, আপনি যদি 1/11-এর পরের ঘটনাও দেখেন ওই একই কথা। ঠিক আছে, কেউ বলে নাই, আবার নিজেদেরও তো আমরা দেখেছি যে তারা কি করেছেন। আচ্ছা নেয় নেই, ভয়ে হোক নেয় নেই। 79-এর ইলেকশনে কোনো প্রচার ছিল না আওয়ামী লীগের, দে গট 39 সিটস। হাউ কাম? এরকম একটা ডিবাকলের পরে ফেয়ার ইলেকশন হয়েছে কিন্তু, বা ফেয়ার যদি ধরেন যে এটা জিয়া রহমান যদি ম্যানিপুলেট করে থাকে তাহলে তো আরও মানে এটা যুক্তিযুক্ত হইল। 39 সিটস পাইলো এরকম একটা পরিবেশে, হ্যাঁ, তো কোনো প্রচার প্রভাকাণ্ড ছিল, কিছু করা যায় নাই, পাইছে তো। দেখেন কতগুলি জরিপ কিন্তু হচ্ছে, আমি এগুলিকে আই এম নট টেকিং ইট অ্যাজ এ গ্যারান্টি। যেমন ধরেন যে মাসুদ কামাল একটা জরিপ করছে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অনেক বেশি। তারপর আরেকটা জরিপে দেখা যাচ্ছে এগুলি হইতে পারে, আপনার অর্গানাইজড ভোট হইতে পারে বা হইতে পারে, কিন্তু মানে আওয়ামী লীগের প্রতি মানে এটা হয় কি, আমাদের দেশে অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট, যেটা গভর্নমেন্ট ফেল করলে তখন অপোজিশন ব্যাক করে এগুলি। তো যেহেতু আওয়ামী লীগ হচ্ছে ইমিডিয়েট পাস গভর্নমেন্ট, সুতরাং এখন পাবলিক মনে করতেছে আওয়ামী লীগই অপোজিশন, বিএনপি অপোজিশন মনে করতেছে না পাবলিক। এটা হয়ে গেছে যে আওয়ামী লীগ ভার্সেস ইউনূস গভর্নমেন্ট, এটা হয়ে গেছে তাইলে এই গভর্নমেন্টের ফেইলিওরের যে সেটা কে ব্যাক করবে? মানে কার মনে করছেন সেটা আওয়ামী লীগ কার থলিতে যাবে না? আমি বলছি ওনার কাছে যেতে হবে আমার কাছে। জি না, আমি আপনাকে বলি যে এখানে যেটা মাহবুব ভাই যে রেফারেন্সটা দিয়েছেন, প্রাজ্ঞ মানুষ মাহবুব ভাই, কিন্তু উনি ওয়ার ক্রিমিনালের বিচার করার প্রশ্নে যেটা করেছেন এটা ওয়ার্ল্ডের কোথাও এইভাবে আসে নাই। এভিডেন্স অ্যাক্ট যেটা সংশোধন করে দিলেন, এভিডেন্স অ্যাক্ট হচ্ছে আমাদের এখানে বার্ডেন অফ প্রুফ, যেটা লয়ে পড়ানো হয়, বার্ডেন অফ প্রুফ, আপনি যে যা দাবি করবেন সেটার সপক্ষে তিনি প্রমাণ হাজির করবেন। আর এভিডেন্স অ্যাক্টের আরেকটা জায়গা হচ্ছে সাক্ষ্য প্রমাণ। পুলিশের কাছে যাহাই বলা হোক না কেন, আদালতের সামনে সাক্ষী যাহা বলবে সেটা সঠিক। তো আওয়ামী লীগ যেটা ওয়ার ক্রিমিনালদের বিচার করার সময় বলে দিল যে প্রসিকিউশনের সামনে যাহা বলিয়াছিল, সাক্ষীকে যদি আদালতের সামনে সাক্ষী দেওয়ার জন্য পাওয়া না যায়, তাহলে প্রসিকিউশনের সামনে যাহা বলিয়াছিলেন তাহাই আদালতের সামনে বলিয়াছেন বলিয়া গণ্য হইবে। পৃথিবীর হিস্ট্রিতে এই ঘটনা নাই। এবং আপনি দেখবেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে বিচারটা করা হলো এবং ইয়ার যে সুকরঞ্জন বালিকে যে ধরে নিয়ে যাওয়া হলো, বলা হয়েছে যে পুলিশের কাছে সুকরঞ্জন বালি যাহা বলছে এটা আদালতের সামনে বলছেন, সুকরঞ্জন বালি কিন্তু আদালতের সামনে বলেন নাই কিছু। তো এই জন্য আমি আপনি বলছি শেখ হাসিনা যে জুডিশিয়ারিকে এমনভাবে ম্যানিপুলেট করেছেন, পলিউটেড করেছেন, ধ্বংস করেছেন, এটা হিস্ট্রিতে পাওয়া খুব কম যাবে।
তো যার জন্য শেখ হাসিনার যে জুডিশিয়ারির প্রশ্নে শেখ হাসিনার কোনো কিছুকেই সমর্থন করা যাবে না, আমি একটা বলতেছি একবারেই। আমি লয়ের একজন স্টুডেন্ট হিসাবে তো দেখবেন এটা তো আইসিটিতে উনি এটা করেছেন। তারপর আপনাকে আমি আরেকটা জিনিস বলি যে ফ্যাসিস্টদের সারা পৃথিবীতে রেজা শাহ পাহলভী থেকে চসেস্কো পর্যন্ত যতটি দেখবেন যে এমনকি এই যে সিরিয়ার যে সম্প্রতি আসাদ তো উনি দেখবেন যে ফ্যাসিস্টদের পরিণতি দুটা, একটা হচ্ছে মৃত্যু নতুবা দেশ থেকে বিতাড়ন, এবং এইটা আপনি দেখবেন যে শেখ হাসিনার ক্ষেত্রে এটা হয়েছে। ফ্যাসিস্ট হয়েছেন, মৃত্যু হয়েছে, উনি বিতাড়িত হয়েছেন। ওনার পিতার জন্য প্রথমটা বরাদ্দ হয়েছে ইতিহাসের পরিণতি। বিএনপি এই জায়গায় স্ট্যান্ড নিতে 97 সালে স্ট্যান্ড নিতে এটা ব্যর্থ হয়েছে, ভুল করেছে। এটা ওই সময় এক কর্নেল আকবর একমাত্র বলেছিলেন যে ফ্যাসিস্টদের পরিণতি দুটা, একটার নাম হচ্ছে মৃত্যু আর একটার নাম হচ্ছে দেশ থেকে বিতাড়ন। তো এটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল আমি মনে করি ওই বিচারের সময়। এবং ওই বিচারের সময় আমার কিছু বন্ধুবান্ধব যারা ছিলেন যে এই যে রাষ্ট্রপক্ষের উকিল, এরা সবাই হচ্ছে যে বানানো সাক্ষী উপস্থাপন করছে 15ই আগস্ট সম্বন্ধে। এটা কোনো সাক্ষী না বেসিক্যালি। আমি বলছি সাম নুরুল হক ওই সময় প্রসিকিউটর ছিলেন এই 15ই আগস্ট মামলার, এবং পরে তিনি আওয়ামী লীগ করতেন। অ্যাডিশনাল কী বলে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন ভদ্রলোক, বরিশাল বাড়ি, মারা গিয়েছেন, তিনি আমাকে বলেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে শেখ হাসিনার যে বিচার ব্যবস্থা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি এটা উল্লেখ করার মতো না। আপনাকে মনে আছে নিশ্চয়ই, আপনি তো আমাদের প্রায় একটু সমসাময়িক, যে আওয়ামী লীগে বিচিত্র একটা কভার স্টোরি করেছিল জাস্টিস সাইমকে দিয়ে। কভার স্টোরিতে জাস্টিস সাইম বলেছিলেন যে জিয়ার সামরিক শাসনের সময়ে শেখ মুজিবের গণতান্ত্রিক শাসন থেকে জুডিশিয়ারির স্বাধীনতা বেশি ছিল। এবার কভার পেজে ফুল পেজ ছিল সাইমের ছবি দিয়ে। আজকে আমি আপনি বলি নতুন দল সম্বন্ধে আমার একটা ছোটো কথা আছে। নতুন দল হলে কি হবে? নতুন দল হলে আমি আপনাকে বলছি যে নতুন দল আমাদের বিএনপির আপনি দেখবেন প্রতিটা সিটে 3 থেকে 5 জন ক্যান্ডিডেট আছে এই মুহূর্তে ইলেকশন করার। 1, 2, 3, 4, 5 5টা বিকল্প ক্যান্ডিডেট আছে, এবং এদের মধ্যে ওয়ার হবে, ওদের মধ্যে ব্যাটল হবে, যে যুদ্ধ হবে নমিনেশন পাওয়ার জন্য। এইখানে নতুন দল হলে এখানে আওয়ামী লীগ এখানে ইনক্লুড হওয়ার কোনো ব্যবস্থা নাই, মানে বিএনপির মধ্যে ইন করার কোনো জায়গা নাই। যে কিন্তু সেই ক্ষেত্রে নতুন দলে দেখবেন যে নতুন দল করে যে এই যে পতিত স্বৈরাচারের দামি কমিশনার দ্বারা সমাবেশ করেছেন, এবং কি নাম উনি প্রথম যে নামটা বললেন কি ব্যারিস্টার কি নাম এবি পার্টির ওই ভদ্রলোক ওইখানে গেছেন। কেন যাবেন আপনি, কেন যাবেন ওইখানে? এবং ওইখানে সরকারের লোকজনে গেছে, গিয়ে বলছে যে কি তারা বার্গেন করছে যে তাদেরকে তাদের পজিশন রেস্টোর করা হবে, তাদের পজিশন ফিরিয়ে দেওয়া হবে এই কমিশনারদেরকে, তারা যদি নতুন দলে যোগ দেয়। তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রটার নাম হবে, আমরা কেউ থিওরিটিক্যালি মনে করতাম যে পুনর্বাসন কেন্দ্র হবে কমিউনিস্ট পার্টির মাধ্যমে অথবা জাতীয় পার্টির মাধ্যমে। এখন দেখা যায় নতুন দলে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠবে এই যে কি বলে নতুন দল যেটা হবে, ছাত্রদের নতুন দল। এবং আমি আপনাকে বলি যে আমার এই কনস্টিটিউশন রিরাইটের প্রশ্নে আমার মারাত্মক আপত্তি আছে অন্য কারণে, আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে কনস্টিটিউশন রিরাইট করার প্রশ্নে আপনি দেখবেন যে জামায়াতে ইসলামের যে বক্তারা এখনই বক্তৃতা করেন যে আল্লাহর সাক্ষাৎ অলি যদি কাউকে দেখতে চান তাহলে ডাক্তার শফিকুর রহমানকে দেখুন। আমির হামজা এই বক্তব্যটা রাখছেন। তো এখন আমির হামজা এরা যখন সবাই এইসব ওয়াইজিনরা যখন নেমে যাবেন এই যে শীতকালে, এখন চলতেছে কিন্তু যে ভাই আপনারা খুব সহজে জান্নাতে যেতে চান, জি যেতে চাই, তাইলে আসুন একটা মাত্র কাজ করি, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করি, আমরা সবাই এই ইসলামী রাষ্ট্রের একটা করে ভোট দেব আর জান্নাতের টিকিট নিয়ে চলে যাব। তো বাংলাদেশে যদি কনস্টিটিউশন রিরাইট করতে যায়
আলী রিয়াজ সাহেব, তাইলে এই যে 92% মুসলিম রাষ্ট্রের, মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ, এইটাতে মুসলিম রিপাবলিক হওয়াটা এটা কোনোভাবে ঠেকাতে পারবেন না। আমি আপনাকে বলি যে এই যে আওয়ামী লীগ এত কথা বলেছে, এরশাদের কি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারছে? বাদ দিতে পারে নাই। তো এই জন্য এইটা দরকারও নেই, তারপরে তো বাদ দিতে পারে নাই। তো আজকে আমি আপনি বলছি যে কনস্টিটিউশন রিরাইটের প্রশ্ন যখনই আসবে, তখন যখন এই যে মৌলানা সাহেবরা বলবে যে একটা করে ভোট দেন আর জান্নাতের টিকিট নেন, আসবেন ইসলামী রাষ্ট্র করেন, তো এটা ঠেকাবেন কিভাবে? ডক্টর ইউনূস আপনি তো করেন সুদের আপনি তো হচ্ছেন সুদের ইয়ার, মৌলানা সাহেবরা বলে একবার বলে সুদের কারিগর, আর এক বলে আপনি সুদের প্রমোটার, ইন্টারেস্টের প্রমোটার আপনি। তো আপনি ইন্টারেস্টের প্রমোটার হয়ে আপনি তো ইসলামী রিপাবলিকের দিকে যাচ্ছেন। তো এই জন্য আমি আপনি বলছি যে আমাকে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে, যে এই সরকার আসলে তার গন্তব্যটা কি, তার গন্তব্য কোথায়। সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বলে অন্যরা বিএনপি পুনর্বাসন করবে আওয়ামী লীগকে, বাট আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র এই সরকারের যে পৃষ্ঠপোষকতায় যে দল হবে সেই দল হবে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র। আরেকটা হচ্ছে এই সরকার, আপনি বলে যে এই সরকার বলছে যে প্রথম টাকা ছাপাবে না, সরকার টাকা ছাপালো 22,500 কোটি টাকা, এটা বিরাট অঙ্কের টাকা, বিরাট অঙ্কের টাকা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের আপনার এইখানে বড় বড় অর্থনীতিবিদরা বলেছেন যে কিছু ব্যাংককে মৃত্যুবরণ করতে দেওয়া উচিত ছিল, একদম তাই। তো এটা তো থাকেন নাই। তো এই জন্য আমরা এই সরকারকে, আমি শুরুতে বলছিলাম যে এই সরকারের গন্তব্যটা কি, এই সরকার সবচেয়ে বড়, সবচেয়ে স্বাধীনতার পর সবচেয়ে দুর্বল সরকার, এই সরকার গন্তব্য কোথায় এটা আমরা জানি না, এই সরকার কি করতে চায় এটা জানি না, এবং এই সরকার নির্বাচনটা আদৌ করতে চায় কিনা এইটাও আমরা বুঝতে পারছি না। এটা যদি কিনু তবে শর্ত থাকে যে এইসবের বেড়াজালে উনি নির্বাচনকে নিয়ে যাচ্ছেন উনার কি বলে শেষার্ধ থেকে 25-এর শেষার্ধ থেকে কি বলে প্রথমার্ধ পর্যন্ত 26-এর আমি আসছি প্রথমার্ধ বা মধ্য 26 পর্যন্ত এইটাকে আমরা অবশ্যই বলতে পারি অক্টোবর সকল প্রয়োজনীয় সংস্কার করে অক্টোবরের 25 অক্টোবরের প্রথম সপ্তাহের যে কোনো দিন নির্বাচন করে দেওয়া সম্ভব। জি, আমি আসছি ফাইনাল রাউন্ড, জাস্ট 5 মিনিট করে সময় প্রত্যেকের জন্য। ক্লোজিং রিমার্কস দুইটা জিনিস ক্লিয়ার করি তাহলে হবে। একটা হচ্ছে যে শেখ হাসিনা বিচার বিভাগকে মানে চরম পলিটিসাইজ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার পয়েন্টটা হচ্ছে যে উনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করছে, প্রক্রিয়াটা ডিফেক্টিভ, প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ, কিন্তু একটা প্রক্রিয়া অনুসরণ করেছেন, কি এখন সেই প্রক্রিয়াটা নেই, সেটা আমি বলছি। আরেকটা হচ্ছে জয় জয়কার, এটা কিন্তু আপনি একটু কনফিউজ করছেন। সেটা হচ্ছে যে জয় জয়কার মানে হচ্ছে যে আওয়ামী লীগ জিতবে তা না, আওয়ামী লীগের যে এখন এই যে শূন্য অবস্থা, এইখান থেকে আওয়ামী লীগ অনেক উপরে উঠে যাবে। এর মানে এই না যে জয় জয়কার মানে আওয়ামী লীগ জিতে সরকার গঠন করবে, সেটা না। আওয়ামী লীগের অবস্থা অনেক ভালো হবে এই যদি এই অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলি যদি মানে ডিভাইড হয়ে যায়, সেটা আমি বলছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি বললেন টাকা ছাপানো। দেখেন এই সরকার কিন্তু প্রকল্পের যে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, প্রকল্পের ব্যয় বাড়িয়ে আপনার লুটপাট করা, এই করা সেই করা, এই সরকারও কিন্তু অনেক প্রকল্পের ব্যয় বাড়িয়েছে। সুতরাং কথার সাথে কিন্তু কাজের আমরা মিল দেখছি না। আচ্ছা, এখন যেটা নির্বাচন প্রশ্নে আমি বলছি, এটা একদম শেষ কথা, সেটা হচ্ছে যে মানে তারেক রহমান আর কত ইমেজ বিল্ড আপ করবেন, আমি এটা বুঝতে পারি। ওনার ইমেজ অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। এই 4 মাসে উনি যত ভালো ভালো কথা বলছেন, আর কত করবেন? আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান বা বিএনপি যে নির্বাচনের জন্য মানে চাপ দিচ্ছে না, এটা আমার কাছে একটু বিস্ময় লাগতেছে। এটা আমার কাছে খুব রহস্যপূর্ণ। হ্যাঁ, কেন চাপ দিচ্ছে না? মানে তাদের তো চাপ দেওয়া উচিত যে কেন তাড়াতাড়ি নির্বাচন দেন, সেটা দিচ্ছে না, কী কারণে জানি না। এবং তারেক রহমান দেশে আসতে পারতেছে না, সব কনফ্লিক্ট বেরিয়ে আসলো, আনসারুল্লাহ বাটের হেড তো ওই যে কী বলে অমুক তমুক সবাই তো বের হয়ে আসলো, তা কী বলে যে গ্রেনেড অ্যাটাকে সবাই বের হয়ে আসলো, এটার কী বলে যে 10 ডক্টর হয়ে তারেক রহমান আসতে পারলো না কেন, আমি তো এইটাই বুঝতেছি না। যাই হোক, নির্বাচনের ডেট আমি একটা টকশোতে বলছি সেদিন যে শুনেন একটু, June 2025 will be too early, 2026 will be too late.
এই মাঝখানে নির্বাচন করতে হবে, অর্থাৎ 2026-এ যাওয়া যাবে না, ইভেন 1 জানুয়ারিতেও যাওয়া যাবে না। 2025-এর 31 ডিসেম্বর, এই জুন থেকে 31 ডিসেম্বর এর মধ্যে নির্বাচনটা করতে হবে। যদি এটা না করা হয় তাইলে সরকারের জন্য বিপদ আছে, এইটা আমি অ্যাসার্ট করে বলতেছি। 26-এ যাওয়াই যাবে না, হ্যাঁ, এইটার মধ্যে নির্বাচনটা করতে হবে। এবং এটা চাপ আসতেছে, আপনি ধরে নিয়েন চাপ আসতেছে, মানে কি যে হবে আমি মানে এটা কি বলে, আই এম শিভার্ড, আমি মানে কাঁপতেছি আর কি, যে কী হতে যাচ্ছে। হ্যাঁ, এই যে পার্টনারগুলো সরে যাচ্ছে একটা একটা করে, হ্যাঁ, এই যে গণ অভ্যুত্থানের পার্টনারগুলো, তারপর আসবে বিএনপির চাপ, তারপরে ছাত্ররা যদি অ্যাডামেন্ট হয়ে পড়ে, হ্যাঁ, ছাত্ররা তো এখনও তাদের সেই মানে বৈপ্লবিক যে চেতনা সেটা তো এখনও অক্ষুণ্ণ আছে, আমরা দেখতেছি। হ্যাঁ, ফলে আলটিমেটলি কী হবে জানি না, তবে গভর্নমেন্ট মানে ডক্টর ইউনূসকে খুব মানে একেবারেই মেথডিক্যালি কাজ করতে হবে, মেথডিক্যালি সেন্সিবলি, হ্যাঁ, বুঝতে হবে সব বাংলাদেশের যে আমাদের যে পাবলিকের সেন্টিমেন্ট কী, পাবলিকের পালস কী, এখানকার স্টেক হোল্ডার যেদের কী, সব কিছু বুঝে শুনে তাকে একটা রেইনবো সোসাইটি কীভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগের যারা করাপ্ট, যাদের বিচার হচ্ছে, অবশ্যই তাদের বিচার হবে, হবে, হ্যাঁ, কিন্তু তাই বলে আপনি মানে আওয়ামী লীগের সবাইকে বাদ দিয়ে দিবেন, প্রসেসের বাইরে রেখে যাবেন, এটা হয়। গ্রামে যান আপনি, 85 বছর 90 বছর বয়স, বলতেছে যে 54 সাল থেকে নৌকায় ভোট দিয়ে আসছে, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, একেবারে নিরীহ লোক, তারা কোনো ক্রাইম করে না, তারা কোনো কিচ্ছু করে না, শেষ করতে। হ্যাঁ, সুতরাং শেষ কথা হচ্ছে দ্য ক্রিমিনালস অফ লাস্ট রেজিম অল শুড বি ব্রট ইনটু জাস্টিস, বিচার করতে হবে। এবং যারা নির্দোষ, যাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক চার্জ নাই, হ্যাঁ, দল করছে, এটা কোনো অপরাধ না। যেমন 71-এ জামাত ইসলাম যেগুলি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে নাই, তাদেরকে তো আপনি বিচার করতে পারেন না। তাদের একটা মত থাকতেই পারে যে আমরা পাকিস্তানকে অখণ্ড রাখবো, হ্যাঁ, এটা মত থাকতেই পারে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে কিনা, মানে রেপ, লুণ্ঠন, এগুলি করছে কিনা, বাট তারা হচ্ছে দোষী। সাধারণ জামাত ইসলাম তো দোষী হইতে পারে না। তো সেরকম আওয়ামী লীগের যারা মানে ক্রিমিনাল, তারা দোষী। যারা ক্রাইম করে নাই তাদেরকে তো আপনি প্রক্রিয়ার বাইরে রাখতে পারেন না, তাদেরকে দে শুড অলসো বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এবং ওই রেইনবো সোসাইটির তাদের অন্তর্ভুক্ত। ধন্যবাদ মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ। আমি আপনাকে একটা জিনিস মনে করি যে ইনক্লুসিভ সোসাইটির জন্য নির্বাচনটা জরুরি দরকার। ইনক্লুসিভ সোসাইটির প্রশ্নে শেখ হাসিনা আমাদের ইনক্লুসিভ সোসাইটির যতগুলো উপাদান ছিল এগুলিকে উনি ব্রেকডাউন করেছেন, এগুলিকে তছনছ করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজের যে একেবারে প্রান্তিক লেভেলে যে সত্যতাটি তৈরি হয়েছিল, এগুলি আমাদের কমিয়ে আনতে হবে আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগকে যদি দলীয়ভাবে আওয়ামী লীগের যদি করা হয়, বিচার করা হয়, যে গণহত্যার জন্য দল হিসাবে বেসিক্যালি একটা ট্রাক দিয়ে চাপা দিছে মানুষকে, তো ট্রাকের তো আর বিচার হয় না, বিচার হয় ট্রাকের ড্রাইভারের। তো আওয়ামী লীগ হচ্ছে বেসিক্যালি ট্রাক, আওয়ামী লীগ একটা দল বেসিক্যালি করে না। তো আওয়ামী লীগ যদি দল হিসাবে আওয়ামী লীগের বিচার হইতে হয়, তাহলে আমি মনে করি জামাতে ইসলামেরও দল হিসাবে বিচার হতে পারে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি এর জন্য 71 সালে এটা হতে পারে। আর দুই দলের কেউই কখনো ক্ষমা চায় নাই, ক্ষমা চাওয়া, দুই দলের কেউই এখনো ক্ষমা চান নাই। সেই জন্য এই বিচারটা জামাতে ইসলামের এবং আওয়ামী লীগের বিচারটা একসাথে হতে পারে, যে এই দুই দল যে গণহত্যার সাথে জড়িত কিনা, গণহত্যার বিচারটা দুই দলের একসাথে হতে পারে আইসিটিতে। আমি বলি হ্যাঁ, নিউ আইডিয়া না, এটা আলোচনা হচ্ছে আমার ভাইয়ের, এইখানে বহু আলোচনা, থট প্রভোকিং। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে বলি যে তারেক রহমানের যে বিষয়টা, তারেক রহমানের যে মামলাগুলি আপনি দেখবেন, তারেক রহমানের একটা মামলা কিন্তু উঠাই নাই এই গভর্নমেন্ট। এবং আপনাকে বলি 494 অনুযায়ী যে এই যে বিচারের রায়ের আগ পর্যন্ত যে কোনো দিন পিপি সাহেব প্রপোজাল দিলেই মামলা উঠতে পারে। তো এটা করেন নাই এই সরকার। তো তারেক রহমান যে কাজটা করছেন এখন, সেটা হচ্ছে যে একটা নিউ লিবারেলিজম, যে একটা ইনক্লুসিভ সোসাইটির জন্য নিউ লিবারেলিজম, আমরা হিংসা ছড়াবো না, বিদ্বেষ ছড়াবো না, যেটুকু হিংসা বিদ্বেষ ছড়িয়েছে এটাকে প্রশমন করা, কমিয়ে আনা এবং একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলা, এইটা হচ্ছে যে খুব জরুরি দরকার। এবং একটা জাতীয় ঐক্য গড়ে তোলা, ন্যাশনাল ইউনিটি দরকার, এটা পলিটিক্স অফ ন্যাশনাল ইউনিটি, এইটার জন্য উনি কাজ করছেন।
কাজ করে। আমি মনে করি যে এটা যদি উনি কাজ করেন এবং তার মধ্যে তার এই আরেকটা বিষয় আছে যে তার বিরুদ্ধে যে জাতীয় আন্তর্জাতিকভাবে যে প্রচারণাগুলি ছিল এইগুলোকে রিয়েলি এইগুলোকে প্রশমন করা বা এগুলোকে অপসারণ করা দেন আমি মনে করি যে বিএনপিকে একটা আমরা বিএনপির 2-3টা পর্যায়ে আছে। বিএনপি আমরা এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির একটা নতুন ফরমেশন হয়েছে, আর এই 15 বছরের আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির আরেকটা ফরমেশন তৈরি হচ্ছে। তো এই বিএনপিকে এই যাত্রায় একবারে শেষ লক্ষ্য ও বিন্দুতে নিয়ে পৌঁছানোটা তো পর্যন্ত তার দায়িত্ব। তো সেই দায়িত্বটা তিনি আমার মনে হয় সঠিকভাবে পালন করবেন, বিচক্ষণতার সাথে পালন করবেন। পালন করলে আমরা যদি পালন করে আমরা একটা নির্বাচন উনি যদি পালন করতে পারেন এবং আমরা একটা নির্বাচন করতে পারি এবং নির্বাচনের বৈতরণীটা নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক সুন্দরভাবে সমাপ্ত হয়, তাহলে আমরা দেশ জাতি যেই ক্ষমতায় যাক না কেন দেশ জাতি একটা নতুন বাংলাদেশ পাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর এবং মিস্টার মাহবুব মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সরকারের অপরিণামদর্শিতার কথা তারা বলেছেন এবং সরকার যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সেটা বলেছেন। আওয়ামী লীগের ফিরে আসা না আসা নিয়ে অনেক কথা হয়েছে। জামাত আওয়ামী লীগকে এক জায়গায় করে ফেলবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করব। একটা মিল হয়তো এক জায়গায় এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে, জামাতকে নিষিদ্ধ করা, তাদেরকে বিচারের আওতায় নেওয়া বা নেতৃবৃন্দকে দণ্ড দেওয়া, এগুলো হয়েছে। কিন্তু জামাতের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা যে 1971 সালে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তাদের দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা সেটা তারা এখন পর্যন্ত করেনি। অনেকে সেই সময় জন্ম নেননি, আজকে যারা জামাত ইসলামের সমর্থক বা কর্মী আছে, কিন্তু তাদের পূর্বসূরীদের যে দায় তারা বহন চলেছেন সেই বিষয়ে তারা কোনো কথা বলেন না। একই ঘটনা ঘটে চলেছে আওয়ামী লীগের ক্ষেত্রেও। অতীতেও তারা অনেক রকমের অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের একটা অবদানও আছে, বাংলাদেশের জন্মের সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে, সেখানে তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু গত 15 বছরে তারা যা করেছেন এবং বিশেষ করে 2024 জুলাই আগস্টে যে ব্রুটালিটি, যে নির্মমতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেখেছে, সেটা ক্ষমার অযোগ্য। এবং তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবেন কিনা, দুঃখ প্রকাশ করবেন কিনা, অন্তত কর্মী সমর্থকরা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন না, সেটা যতক্ষণ পর্যন্ত না করছেন ততক্ষণ পর্যন্ত ওই পরিচয়ে পরিচিত হওয়া একটু দুরূহ বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। দুজন একমত এক জায়গায় যে যত দ্রুত বাংলাদেশে নির্বাচন হবে, দেশের জন্য, সরকারে যারা আছেন তাদের জন্য এবং সবার জন্য সেটা কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।